ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। মারামারি ও ধস্তাধস্তির মধ্য দিয়ে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট স্লোগানে আজ আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন। আর একদিন পর আগামী 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শতাধিক সদস্যের কমিটি নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল। নির্বাচন যত ঘনিয়ে আসছে তড়িঘড়ি করে ততই আসছে নতুন নতুন রাজনৈতিক দল, যাদের বেশিরভাগ এখনো কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম শুরুই করতে পারেনি। জানা গেছে গত বছরের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই 6 মাসের বেশিরভাগ সময়ে মোট 16টি নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে। এর মধ্যে 11টি দল আত্মপ্রকাশ করেছে গত বছর, আর চলতি বছরের প্রথম 2 মাসে গঠিত হয়েছে আরও 5টি নাম সর্বস্ব রাজনৈতিক দল। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এসব নতুন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন, রাজনীতিতেই বা কতটা নতুনত্ব আনতে পারবে তারা, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে রাজকাহনে। মেজর আহমেদ ফেরদৌস, আপনাকে দিয়ে আমি শুরু করি। নির্বাচন যদি আসলে আগামী ডিসেম্বর নাগাদ হয়, সেই সম্ভাবনা যদি আমরা দেখেছি, প্রধান উপদেষ্টা কিংবা আপনি নিশ্চয়ই জানেন আমাদের সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন, সেখানে হয়তো সামনে ডিসেম্বরে একটি নির্বাচন আমরা দেখলেও দেখতে পারি, সেরকম একটি আভাস আমরা পেয়েছি। সেই নির্বাচনকে ঘিরে তো নানান সমীকরণ চলছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে নতুন যে রাজনৈতিক দলগুলো আসতে যাচ্ছে তাদের মধ্যে। ঠিক যেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন এসেছিল, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই বৈষম্য বিরোধী ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন হবে, তাদের যে ছাত্র সংগঠন, তাদের মধ্যেই এক ধরনের বৈষম্যের অভিযোগ আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই অভিযোগটি করেছেন। বৈষম্য বিরোধী বাংলাদেশে আমরা কেন আবার নতুন বৈষম্য দেখতে পাচ্ছি? থ্যাংক ইউ তাসনুভা, আমার সহ-আলোচক সবাইকে, দর্শক সবাইকে সালাম। দ্য কোয়েশ্চেন ইজ লাইক, নির্বাচনের কালকে নির্বাচন নিয়ে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য হয়েছিল এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওনার বক্তব্যটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ভিতরে, দেশের বাইরে। ওনার বক্তব্যের মেইন পয়েন্ট ছিল যে দেশের আইন শৃঙ্খলা অবস্থার অবস্থাটা খারাপ। এটা বাস্তব যে বাংলাদেশে জুলাই রেভলিউশনের পরে দি টু মেজর ইস্যুস যদি আমরা কথা বলি, যে আইন শৃঙ্খলার অবস্থাটা ভালো না। উনি বলেছেন 30,000 সোলজার নিয়ে উনি কীভাবে আইন শৃঙ্খলা বাহিনীটাকে অবস্থাটাকে হ্যান্ডেল করবে। উনি বলেছেন পুলিশের ব্যর্থতার কথা, উনি বলেছেন আনসার আছে, ভিডিপি আছে, বিজিবি আছে। তো এখন আরেকটা জিনিস আমরা এখানে, আপনি বৈষম্যর আগে আমি কয়েকটা জিনিস এনে দিতে বলতে চাই ক্লিয়ারলি, যে আমরা দেখেছি স্বাধীনতার পরে এই সেনাবাহিনীটাকে, কিন্তু সশস্ত্র বাহিনীটা গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে। আই এম শিওর হেলাল ভাই এবং ভাই এগ্রি করবেন। কিন্তু আমরা দেখেছি পোস্ট 70 যে একটা বুর্জোয়া শ্রেণী, একটা অ্যান্টি আর্মি সেন্টিমেন্ট গড়ে উঠেছে। কারণ দেখেছি যে শেখ মুজিব চাইনি আসলে একটা শক্তিশালী আর্মি থাকুক বা একটা থাকুক, উনি চেয়েছিলেন রক্ষী বাহিনীকে দিয়ে দেশ চালাতে, এবং এটা একটা ইনসাল্ট টু দি আর্ম ফোর্সেস। আমরা দেখেছি কিন্তু জাসদের আমলে সিপাহীদের এবং অফিসারদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে অনেক অফিসার মারা গেছেন। খালেদ মোশাররফের মতো, জেনারেল খালেদ মোশাররফ, এরপরে জেনারেল জিয়ার মতো, জেনারেল মঞ্জুরের মতো অনেককে আমরা দেখেছি যে কতল হয়েছে, খুন করা হয়েছে। সেনাবাহিনী কিন্তু একটা ন্যাশনাল ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনটার উপরে সবাই তাকিয়ে থাকে। এবং আমরা কিন্তু ভেরি কনসার্ন যে নির্বাচনের আদৌ পরিবেশ আছে কিনা। আমি রাজনীতি করি না, দুই ভাই আমার রাজনীতি করেন, দে উইল আন্ডারস্ট্যান্ড। বাট আমি হেলাল ভাই এবং ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ইজ দেয়ার এনি ম্যাজিক যে এখন যদি ইলেকশন হয়, কথার কথা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটার রাতারাতি একটা পরিবর্তন এনে দিতে পারবেন? আমার মনে হয় না ইটস পসিবল। বিকজ দেখেন, পুলিশ এদের মোরাল ওরা মোরালি করাপ্টেড, ওদের মনোবল নাই। হ্যাঁ, ওরা যারা মানুষ মেরেছে, কথা বলেছেন সেনাপ্রধান। হ্যাঁ, সেনাপ্রধান না, সেনাপ্রধান তো বলেছে পুলিশ, আমি বলি তো মরা কলা গাছ, যাদের হাতে রক্ত আছে, এই পুলিশকে দিয়ে আপনি ইলেকশন কেমনে করাবেন? 2 লাখ পুলিশ।
এদের তো কাজ করছে না, এরা প্রশাসনের মধ্যে অনেক ফ্যাসিস্টের লোকজন আছে, এরা তো সরকারকে, ডক্টর ইউনূস গভর্নমেন্টকে বলছে করে দেবো করছি, বাট আলটিমেটলি আমরা কি দেখছি দেখেন, ল অ্যান্ড অর্ডার অবস্থা কি, পিপল আর কনসার্ন। আমরা খুবই শঙ্কিত এটা নিয়ে। আর কয়েকটা জিনিস দেখেন, আমরা হেলাল ভাইরা ওনারা বলবে যে আমরা দেখেছি, দুর্ভাগ্য আমাদের এই দেশের যে 1982 সনে জেনারেল এরশাদের মতো একজন লোক সেনা প্রধান হয়েছেন এবং পরে উনি প্রেসিডেন্ট হয়েছেন, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান থেকে এখানে ছুটিতে এসছেন এবং ছুটি কাটিয়ে আবার পাকিস্তানে জয়েন করেছেন। এবং এই লোকগুলিকে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এই ভদ্রলোককে এবং তার দলকে ব্যবহার করেছে, ওন করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা জিনিস। এই যে আসলে নির্বাচনের আগ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলকে ব্যবহার করার যে এক ধরনের কথা আপনি বলছিলেন, সেই সংস্কৃতিও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। এটিও তাজ রহমান, এই যে যেটি বলছিলেন মেজর আহমেদ ফেরদৌস, ম্যাজিক করে আসলে নির্বাচন দিতে হবে, কারণ যে এই প্রশাসন নিয়ে আসলে আমরা কাজ করছি, সেই প্রশাসন হঠাৎ করে পরিবর্তন হবে কিনা সেটি নিয়ে এখনো তো প্রশ্ন আছে। আবার এই যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হবে আর মাত্র একদিন পর, তার আগে তাদের নতুন রাজনৈতিক ছাত্রদের সংগঠন নিয়ে দেখলাম আজকে আমরা এক ধরনের ধস্তাধস্তি, হাতাহাতি হয়েছে। তার মানে কি আসলে বিগত দিনগুলোতেও কিন্তু আমরা এই ছাত্র সংগঠনগুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ পেয়েছি, ছাত্র দল কিংবা ছাত্র লীগ প্রত্যেকের নামের পাশেই অনেক ধরনের অভিযোগ আছে। সেখান থেকে তো বেরিয়ে আসার সময় এসছে, নাকি আবার নতুন করে আমরা সেই একই পথে হাঁটছি? ধন্যবাদ আপনাকে, আমার দুই সহ-আলোচক, দর্শক শ্রোতা যারা দেখছেন দেশ এবং বিদেশ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আপনি প্রথমটা দিয়ে শুরু করি, ছাত্রদেরটা বললেন। ছাত্ররা বৈষম্য বিরোধী নামে একটা আন্দোলন শুরু করেছিল, বাংলাদেশের আপামর জনসাধারণ সেই আন্দোলনে শরিক ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে। এটাকে কিন্তু বাংলাদেশের সবার একটা সহযোগিতা ছিল, ছাত্ররা সেটাকে ক্যাশ করে আগামী দিনে জাতীয় রাজনীতিতে ভূমিকা নিতে পারত। কিন্তু ছাত্ররা অতি উৎসাহী হয়, একটু গ্রিডি হয়, ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে নিজেরা এতভাবে ইনভলভ হয়ে গেল সব কিছুতে, এখন পাবলিক পারসেপশন তাদের এগেনস্টে চলে গিয়েছে। একটা একটা করে ধারাবাহিকভাবে যেভাবে শুরু করেছে, ক্ষমতায় যাওয়ার তারা কি শুধু ছাত্রদের? হ্যাঁ, আমি বলছি যেটা, রাষ্ট্রপতি অপসারণ করতে হবে। রাষ্ট্রপতি অপসারণ করতে হলে ডেপুটি স্পিকার না হলে সংসদ থেকে করতে হবে। যেহেতু এই দুইটা নাই, সংসদও নাই, এই রাষ্ট্রপতি সরালে কে হবে নতুন রাষ্ট্রপতি? 3টার সময় প্রধান বিচারপতি ধরে নিয়ে আসছে, প্রধান বিচারপতি বলছে আমি তো এটা হইতে পারবো না, আমাকে শপথ কে পড়াবে? আরেকজন প্রধান বিচারপতি করতে হবে, এই রাষ্ট্রপতি দিয়েই তো করতে হবে আমি সরে গেলে। উনি বয়ে যায় নাই, তারপরে চেষ্টা করলো সংবিধানের কবর রচনা করবে। বিএনপি সেখানে বাধা দিয়েছে রাষ্ট্রপতির ব্যাপারে, সংবিধান কবর রচনায় আমরা দিয়েছি, বিএনপি দিয়েছে। আমরা বলছি যে যেহেতু আপনারা 3 দিনের মধ্যে কোনো কিছু করেন নাই, এই সংবিধানের শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, বাকি উপদেষ্টারা হয়েছেন, তাহলে এই সংবিধানকে আপনারা এখন ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। বৈধতা অটোমেটিকলি এই গভর্নমেন্টেরই শেষ হয়ে যাবে। দেন আসি এবার পুলিশের, ভাই বলছে পুলিশ দিয়ে হবে না। আপনি পুলিশ ছাড়া কাকে দিয়ে নির্বাচন করবেন? কিন্তু ম্যাজিকের মতো তাদেরকে পরিবর্তন করাই বাকি সম্ভব না, এত কম আপনি সময়ে? 2,14,000-এর মতো পুলিশ, সেই পুলিশের 50,000 পুলিশ বা 40,000 বা 30,000 পুলিশ করাপ্টেড, বাকি সব পুলিশ কি করাপ্টেড? তাহলে তো আপনি 2,14,000-কে চেঞ্জ করে নিতে হবে। সেটা আপনি কি করতে পারছেন? আপনার সেই সক্ষমতা বাংলাদেশের আছে? নাই, সম্ভবই হবে না। এই পুলিশকে নিয়েই আপনাকে করতে হবে। হ্যান্স, আমি এখানে গতকালকে সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে আমি সমর্থন করি। উনি বলেছেন পুরা 3-4টা বাহিনীকে আপনারা আন্ডারমাইন করবেন না। ইট ইজ কারেক্ট। আপনি এই দেশ তো পুরা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনালগুলো ধ্বংস হয়ে যাবে আপনি যে অবস্থা শুরু হচ্ছে। যে যার মতো আপনার আজকে গাড়িতে ধরে আপনি নিয়ে যাচ্ছে, বাসা দখল করছে, অফিস দখল করছে, রাজনৈতিক দল একজন আরেকজনের কাদা চুরাচুরি করছে, মানে উইদাউট ললেস কান্ট্রি, কেউ কারোর কথা শুনছে না, পারছে না। উনি বলছে একা সেনাবাহিনী তো কাজ করার কথা না। সত্যি তো, একটা দেশকে যখন কেন নির্বাচনী সরকার বলা হচ্ছে, আমলারা কিন্তু নির্বাচনী সরকারের পক্ষে কাজ করবে, মনে করবে 5 বছরের জন্য এই সরকারটা আসছে, এখন একটু স্থিতিশীল হয়ে কাজ করি। এরা জানে এরা কখন চলে যাবে, এদের কি কাজ করব। বয়ে আছে, পুলিশরা কাজ করছে না, ডিসিরা করছে না, সচিবরা করছে না। আপনি সমস্ত সচিবরে চেঞ্জ করার মতো ক্ষমতা কোনো সরকারের এত তাড়াতাড়ি নাই। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা চেঞ্জ করতে হবে। আপনি পিক করতে হবে রিয়েল কালপিট যারা, এদেরকে তার থেকে নিয়ে আসতে। এবং আপনি 15-20 বছর পুরানা রিটায়ার্ড লোককে দিয়ে আনি আপনি পুলিশ কমিশনার, ডিএমপি বানায় রাখছেন, কথা একটা বলতে পারে না, কি বলতে চায়, কি উত্তর দেয়। কালকে দেখে আমি নিজেই বলতেছি কি বলতে যাচ্ছে, এখন আপনি সেটা ছাড়া আমি কিভাবে? বাট ভাই, আমি একটু বিনয়ের সাথে একটা, আপনি পরের সেগমেন্ট, আপনার সেগমেন্টে বলে দিন, নোট করে রাখেন। আমরা
কারেন্ট সিচুয়েশনটা যদি না ধরে পাস্টের সিচুয়েশন নিয়ে তর্কাতর্কি করি। ভাই বলতেছে এরশাদের মতো লোক সেনাবাহিনী প্রধান। এরশাদ সাহেবকে সেনাবাহিনী প্রধান করেছেন তো জিয়াউর রহমান, নট বঙ্গবন্ধু। যোগ্যতার বলে সেখানে নিয়ে আসছেন। ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড আর্মির হিস্ট্রির মধ্যে এরশাদ আছে। এখন আপনি বলতেছেন এরশাদের মতো লোক আসছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। এরশাদ কি নিজে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, নাকি তার আর্মির কোরের সিস্টেমের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে? আপনি যদি 80-তে ধরে রাখেন আর্মি শেষ হয়ে গেছে, তাহলে 80-র পরে এখন কত বছর হলো? 45 ইয়ার্সে। তাহলে আর্মি তো আর নাই। আর্মিতে যারা আছে এদের কি তাহলে ক্যাপেবল নাই? আর্মিগুলো কোনো কম্পিটেন্ট না? এই আর্মিগুলো অথর্ব, এইটাই আমি বোঝাতে চাচ্ছেন? আমি সেটা বলি নাই। আর্মিতে কম্পিটেন্ট লোক আছে। আর্মি, সমস্ত আর্মিকে আমি এক চোখে দেখার সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা ডিনাই করেছে তারা এই দেশে দাবিয়ে বেড়াচ্ছে এখন, এবং রাজনীতি করার জন্য বাকিদেরকে বলছে, এই দলকে, বিএনপির মতো দলকে বলছে শেষ করে দেবে, এই আমরা আমাদেরকে রক্তচক্ষু। বাংলাদেশ তো ইজ ডিভাইডেড বাই দি ট্রু ফ্যাকশন। ওয়ান ইজ প্রো ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান ইজ অ্যান্টি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমাদের ডিসিশন নিতে হবে। এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে নতুন কিছু আমরা দেখতে চাই। আজিজুল বারী হেলাল এই যে নতুনত্ব আনতে পারবে অনেক নতুন রাজনৈতিক দলগুলো, সেটি বলার চেষ্টা করছেন। তার মানে কি আসলে বাংলাদেশে সামনে আমরা যে বিগত যে পুরনো যে রাজনৈতিক দলগুলো তাদের বাইরে গিয়ে নতুন কিছু দেখবো, সেই সম্ভাবনা কতখানি? সবাই তো নতুন কিছু দেখছো, প্রত্যেকটা দিনই নতুন নতুন দিন মানুষের কাছে আছে। এটা নিয়ে অযথা বিতর্ক বাড়িয়ে বা কোনো একটা প্রশ্ন তুলে আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ নতুনত্বের আজকের যে দিন, কালকের দিনটা নতুন একটা দিন। অযথা একটা এইটা নিয়ে আপনি বিশ্লেষণ করতে চাচ্ছেন, যেটা যার ফলে আমাদের যে নতুন আমাদের যে মূল যে লক্ষ্য, যে দেখেন যে গণ অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তর্ক বিতর্ক, এত ন্যারেটিভ, এত কিছু তৈরি হয়েছে যে, এবং এত আলাপ দীর্ঘায়িত হচ্ছে যে পলাতক ফ্যাসিবাদ তার ষড়যন্ত্র করার সুযোগ সে পেয়ে যাচ্ছে। যত আপনি তর্ক বিতর্ক বাড়াচ্ছেন, পলাতক ফ্যাসিবাদ কিন্তু তার সুযোগ সে গ্রহণ করছে। তার কিছু কিছু সিনড্রোম আমরা গত 8-6 মাসে কিন্তু দেখেছি। এখন তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগটাই বা কারা করে? এটাই তো আমি বলছি যে তর্ক এবং বিতর্কের এক রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে, তার প্রকৃষ্ট স্থান হচ্ছে সংসদ। সংসদের বাইরে আমরা যারা আলোচনা করি, যেমন এই যে আজকে আমরা টকশো করছি, এটা একটা বিশেষজ্ঞ আলোচনা রাজনীতি সম্বন্ধে, আপনি একটা স্পেশাল মতবাদ দিচ্ছেন। আমরা যারা মাঠে আলোচনা করি, পলিটিক্যাল আলোচনা করি, চায়ের দোকানে আলোচনা করি, বিভিন্ন জায়গায় আলোচনা করি, ডিসক্রিটভাবে বিচ্ছিন্নভাবে আলোচনা করি। কিন্তু আলোচনাগুলো ফল বয়ে আনে কখন? যখন সেটা সংসদে আপনি আলোচনা করেন। সেই সংসদকে পাশ কাটিয়ে যখন আপনি বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেন, যে বলছেন যে পুলিশের সক্ষমতা নেই তাই নির্বাচন হবে না, আসলে এটা কি হতে পারে? নির্বাচন তো হতে হবে, কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট প্রয়োজন। অ্যাপলিটিক্যাল গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক শূন্য কোনো গভর্নমেন্ট বা রাজনৈতিক শূন্যতা থাকলে সেখানে নানান রকম ষড়যন্ত্র হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে মেনে নিতে পারেনি। তাদের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এবং পলাতক ফ্যাসিবাদের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে। এখন আমাদের কিন্তু একটা সুদৃঢ় ঐক্যের প্রয়োজন, সুদৃঢ় ঐক্যের প্রয়োজন। এই অভ্যুত্থানের শক্তি সবার একটা ঐক্যের কিসের ভিত্তিতে? যে টু মেক এ পলিটিক্যাল গভর্নমেন্ট। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আপনি রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারবেন না। আজকে বিভিন্ন রকম কথা বলে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারেন, যে নতুন একটি কথা বলে নতুন রাজনৈতিক দল। দেখেন, নতুন রাজনৈতিক দলকে বিএনপি সবসময় স্বাগত জানায়, কারণ বিএনপির যে মাল্টিপার্টি ডেমোক্রেসি বিএনপি প্রণয়ন করেছিল, তার ফলেই কিন্তু আজকের জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ নিজেও বলেন, তাই না? কারণ একদলীয় বাকশালের কাছে যদি বন্দী থাকতেন তাহলে কোনো দলই বিকশিত হতো না। বিএনপি প্রথমে এই প্যান্ডোরা বক্সটা আপনার খুলে দেয় মাল্টি পার্টি ডেমোক্রেসির মাধ্যমে। অর্থাৎ যেই নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটাকে আমরা শতভাগ সাধুবাদ জানাই, কারণ নতুন নতুন রাজনৈতিক দল নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে, আমরাও নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করব, তাতে দেশটা উন্নত হবে। এখন বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনদের প্যারেন্ট অর্গানাইজেশন হলো নাগরিক কমিটি। এইখানে একটা প্রশ্ন আছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বলতে আপনি কি বোঝাচ্ছেন? কারণ আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন দিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন সমস্ত ছাত্র সংগঠন এক্সেপ্ট ছাত্রলীগ, আমাদের ছাত্র সংগঠন, ছাত্র দল, ওনাদের ছাত্র সমাজ, ছাত্র শিবির, আপনার কমিউনিস্ট পার্টির যে বামপন্থী ছাত্র, সবাই মিলে কিন্তু কৌশলে আমরা কৌশল করেছিলাম যে বৈষম্য বিরোধী, যেহেতু গণতন্ত্র নেই এই জন্য বৈষম্য,
জি। বৈষম্য কখন হয়? যখন গণতন্ত্র থাকে না। আমরা একটা বৈষম্য বিরোধী ব্যানারটা দিলাম। এখন কিন্তু দেখেন সেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো এখন স্প্লিট, যার যার আপনার হাবে সে ফিরে গেছে। ছাত্র সমাজের কাছে গেছে, শিবিরের কাছে গেছে, ছাত্রদলের কাছে। এখন কিন্তু ওই ব্যানারটা কিন্তু তারা ব্যবহার করছে। এটা এক ধরনের মানে কি বলবো, এক ধরনের অপব্যবহার। তারপরও মেনে নিলাম যে ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশনটা, সেই অর্গানাইজেশনের করার জন্য একজন ছাত্র উপদেষ্টা তিনি আবার পদত্যাগ করে সেখানে আসলেন। এখানে কিন্তু আরেকটা প্রশ্নের সৃষ্টি হয়েছে যে ডক্টর ইউনূসের যে সরকার, এটা কিন্তু এটা নিউট্রাল সরকার। তারা এই নতুনদেরকে সহায়তা করবে কিনা সেই প্রশ্ন, তো সেই কথাই তো বলতে চাইছি। সহায়তা করবে কিনা এই প্রশ্ন না, অলরেডি সহায়তা করছে। এই জায়গাটাতে আমি আসবো আজিজুল বারী হেলাল। আমি একটু মেজর আহমেদ ফেরদৌস আপনার কাছে একটু ছোট করে উত্তর নিয়ে বিরতিতে যেতে চাই। এই যে আপনি বলছিলেন কিভাবে আসলে এই পুলিশ প্রশাসন নিয়ে আমরা নির্বাচন দিব, ম্যাজিক সম্ভব নয়। আবার এটিও তো আজ বললেন যে ললেস একটি কান্ট্রির মধ্যে আমরা আছি, সংবিধানের দোহাইও আবার আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। সবকিছু মিলিয়ে আসলে সামনে নির্বাচনকে ঘিরে নতুনদেরই আসলে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কি বেশি? না, থ্যাংক ইউ। আমি দুটো পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। ভাই জেনারেল এরশাদের কথা বলেছেন, আমি ক্লিয়ারলি অন রেকর্ড বলতে চাই, জেনারেল এরশাদ অ্যান্ড জেনারেল মইনু আহমেদ আমাদের, যদিও আমাদের আই ওয়াজ ফ্রম আর্মি, আমাদের কলঙ্ক। ওয়াই আমি বলে দিই। এরশাদ স্যার সাপোর্টেড দি ফ্যাসিস্ট রিজিম, প্লেন অ্যান্ড সিম্পল। ফ্যাসিস্ট রিজিম এতটুক হতে পারতো না আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাপোর্টটা না দিত। আর জেনারেল মইনু আহমেদ যেটা করেছেন বিডিআরের সময়, উনি ওনার অফিসারদেরকে উনি লুকোচুরি খেলেছেন, হাসিনার কোলের মধ্যে গিয়ে পারমিশন নিয়েছেন। আজকে হেলাল ভাইকে আমার প্রশ্ন, বা ভাইকে আমার প্রশ্ন, আপনারা যদি আপনাদের কমরেডের ওয়াইফরা আপনারা জানেন ভিতরে, আপনারা কি উড ইউ ওয়েট? আপনারা আগে জিনিসটা অ্যাড্রেস করতেন, বিডিআরের ওখানে গুলি করে গেটটা ভেঙে দিয়ে এপিসি নিয়ে গিয়ে করতেন। 57 জন অফিসার মারা গেছে, 10টা কস্ট মামলা। ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন, কিন্তু এটার বলি হয়েছে আমাদের আর্মির জেনারেলরা। কই পলিটিক্যাল ডিসিশনে তো পলিটিক্যাল পার্টি এদেরকে অন করে নাই হেলাল ভাই, আমি বিনয়ের সাথে বলছি। আমি এই জায়গাটিতে আরেকটা পয়েন্ট, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো না ব্রেকের পর? 10 সেকেন্ড। আমি শুনছিলাম ছাত্রদের ব্যাপারে ওনারা বলছে ছাত্ররা জনগণকে রিপ্রেজেন্ট করছে না, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যদি আচ্ছা মানলাম না হয় ছাত্ররা জনগণকে রিপ্রেজেন্ট করছে না, পলিটিক্যাল পার্টিরা যদি জনগণকে রিপ্রেজেন্ট করত, এই জুলাই মুভমেন্টের নেতৃত্ব তাদের হাতে হতো। ছাত্র জনতা পলিটিক্যাল পার্টিগুলো তো দীর্ঘ 16-17 বছর ধরে আমি একটা প্লট বলছি না তৈরি করেছে, সবাই এখানে করেছে, বাট ডিজোন করার কিছু নাই। হ্যাঁ, আমি আসবো, আমার একটু বিরতি সময় হয়েছে। জি25 পাথমিত রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 পাথমিত রাজকাহনে। এটিও তাজ রহমান। নির্বাচনকে ঘিরে নানান রকমের জটিল সমীকরণ আমরা দেখতে পাই, কে কাকে কিভাবে ব্যবহার করে ক্ষমতায় আসবেন সেই সমীকরণও কিন্তু আমরা দেখছি। সেই ধরনের আভাস এখনো পাওয়া যাচ্ছে যে নতুনদের যে রাজনৈতিক দল আসছে তাদের সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের প্রভাব বিস্তারের জায়গা আছে। পুরনো সময়টাতেও আসলে কিন্তু আমরা এই ধরনের প্রভাব খাটাতে দেখেছি এবং সেই প্রভাব খাটিয়ে নির্বাচনী সমীকরণ পাল্টে ফেলতে দেখেছি। কি বলছেন যে এই সমীকরণ পাল্টে ফেলার খেলা এবারও আমরা দেখব? ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এটা। আমরা আসার আগে আমি ভাইয়ের একটা কথার উত্তর না দিলেই হয়। জাতীয় দেখছে, আমরাও দেখছি। ভাই একটা কথা বলেছেন যে সেনাবাহিনীর কলঙ্ক হলো জেনারেল এরশাদ এন্ড মইনু আহমেদ। আমি যদি এখন বলি বা আমার এই অডাসিটি আছে বা এর দৃশ্যতা আছে, আমি বলবো সেনাবাহিনীর কলঙ্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার পাশে বসা হেলাল ভাই, আমি একজন বলতে পারবো না, সেই একাডেমিক যোগ্যতা আমার নাই, এটা আমি এটা পারি নাই। আর্মির তাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়। জিয়াউর রহমান সাহেব হয়েছেন, তারপরে হয়েছেন মইনু হয়েছেন, এরা কিন্তু তাদের চেইন অফ কমান্ড যদি পলিটিক্যাল গভর্নমেন্ট ভেঙে ফেলে, তা আর্মির তো এখানে কী করার? আর্মির কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে। কালকে সেনাবাহিনীর বক্তব্যের উপরে আমরা বলছি যে সেনাবাহিনী দেশের পক্ষে বক্তব্য দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ দেন নাই। এখন এবার আসি নতুন সংগঠন ছাত্ররা যেটা করতে চাচ্ছে। দেখেন কালকে একজন উপদেষ্টা রিজাইন দিল, আর 2 জন রেখে চলে আসছে। কিন্তু স্পেশালি মাস্টার মাইন্ড যিনি ডক্টর ইউনূস যাকে বলেছেন মাস্টার মাইন্ড, উনি কিন্তু এখানে বসে আছেন। আজকে শুনলাম উনি নাকি আসিফ মাহমুদের সেই পোস্টেও দেওয়ার সম্ভাবনা আছে, এটা রিউমার আছে মার্কেটে। এখন যদি ওনারা 2 জন থাকে আর রাজনৈতিক দল করে আর সেটা নির্বাচনের দিকে যায়, তাহলে এই নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে? হওয়ার কোনো সুযোগ আছে? কারণ ডক্টর ইউনূস সাহেব নিজে বলেছেন আমার নিয়োগকর্তা হলেন এই ছাত্ররা।
সেই ছাত্রদের মধ্যে 3 জন আবার উপদেষ্টা, আবার আবার একজন চলে আসছে। সেই সময় একমত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন নিয়োগ করা হয়েছে। কি সবাই রাজনৈতিক দলগুলো তো একমত হয়েছিল, সমস্ত জাতি একমত ছিল, শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই একমত ছিল যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে এই জাতির এই সময়ের জন্য প্রয়োজন। উনি একটু সিম্বলিক এমন এক জিনিস যাকে নিয়ে আমরা বিদেশ থেকে আমাদের ইকোনমিক যে ভঙ্গুর অবস্থাটা শুধু ছাত্রদের কথাই বলছি না, এখন ছাত্রদের কথা বলছি না, আমি এই জন্য বলছি আমরা আলোচনাটা আপনি দেখতে হবে, পলিটিক্যাল আলোচনা যখন আসবে আপনাকে জাতির সামনে সত্যটা বলতে হবে। আর এই কাজটাই হলো রাজনৈতিক দলের, আমাদের ভুলটা আমরা বলবো, আমাদের কোন জায়গা থেকে আমরা সংশোধন করবো সেটাও বলবো। এখন ছাত্ররা যে নতুন দল করছে, আসিফ কালকে রিজাইন দিয়ে এই দলের প্রধান হচ্ছেন, ওনার 2 কলিগ আসছে, এই 2 কলিগকে সরাইতে হবে, নাহলে নির্বাচনে ওনারা ফেয়ার নির্বাচন হবে না। নাহিদ পদত্যাগ করেছে, না সরি নাসিম, এখানে আসিফ আছে এবং মাহফুজ আছে, 2 জন আছেন। মাহফুজ এবং আপনার আসিফ যদি এখানে থাকেন তাহলে বন্ধুরি দিয়ে দল করায় সেই দলটা নির্বাচনে আসবে, আরো 15টা দল আসছে, আরো আসবে 16টা। আবার এরকম বন্ধু দলদেরকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার উদাহরণ তো আমরা দেখেছি, জাতীয় পার্টিকেও আওয়ামী লীগ এনেছিল। শুনেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ নিয়েছে, ব্যবহার করেছে, তার স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। রাজনীতিতে এই ক্ষমতার ব্যবহার, অপব্যবহার, ভালো ব্যবহার এটা আছে, কিন্তু আপনি কালকে যেটা হয়েছে এটাকে আজকে জাস্টিফিকেশন করতে পারবেন না। কালকের একটা রেপকে আজকে রেপ দিয়ে জাস্টিফিকেশন করার পৃথিবীর কোথাও কোনো নিয়ে নাই। ভালোটাকে আপনি এক্সাম্পল নিতে পারবেন, বাটটারে বাদ দিয়ে খারাপটারে বাদ দিয়ে। আজিজুল বাড়ি হেলাল, এই যে খারাপগুলোকে আমরা বাদ দিতে চাইছি, সেই খারাপগুলোকে আমরা বাদ দিতে পারছি কিনা, সরকারের আনুকূল্যের দল এই তকমা আসলে আমরা বাদ দিতে পারবো কিনা নতুন রাজনৈতিক দলগুলো থেকে? তাজভাই যেটা বলতে চাইছে এটা কিন্তু আপনি আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে ডক্টর ইউনূস সরকারের ক্যারেক্টারটা হলো নিউট্রাল। সেই কোনো একটি উপাদান যদি সেখান থেকে ছিটকে যে একটা রাজনৈতিক দল গঠন করে, সেটাকে কিন্তু সাধুবাদ জানানো হচ্ছে, আমরা বলছি না। পত্রপত্রিকা টেলিভিশনে বলছে সেটা হলো আপনার কিংস পার্টি। এখন বলতে পারেন কি জন্য, যে রাজার অনুগ্রহে, অর্থাৎ ডক্টর ইউনূসের অনুগ্রহের, এখানে ইউনূসকে সিম্বলিক রাজা ধরা হচ্ছে, রাজার অনুগ্রহে যে দল গঠিত হয় তাহাকে বলা হয় কিংস পার্টি। এখন বলতে পারেন যে তাহলে বিএনপি, জাতীয় পার্টি এগুলো কিংস পার্টি না। ডক্টর ইউনূস যদি আজকে দল গঠন করতেন, তিনি যে রাজনৈতিক কর্মসূচি দিতেন, সেটাকে কিন্তু আমরা কিংস পার্টি বলতাম না। কিংস নিজেই এখানে দল গঠন করছে, জনগণ সেটাকে মানছে কি মানছে না। এখানে ডক্টর ইউনূসের ছত্রছায়ায় দল গঠন করছে, আমাদের কিন্তু এ বিষয়ে কোনো বক্তব্য নেই। এটা বলছি জনগণ কিভাবে নেবে, অনেকে একে কিংস পার্টি নাম দিয়েছে। এখন বক্তব্য এই দলটি যখন নির্বাচনে অংশ নেবে, তাহলে কি ডক্টর ইউনূসের যে ক্যারেক্টার নিউট্রাল, সেই নিউট্রালিটি ভঙ্গ হয় না? এখন শুধুমাত্র আপনার নাহিদ পদত্যাগ করছে বা আসিফ বা মাহফুজ বা অন্য কোনো উপদেষ্টা তা না, টোটাল উপদেষ্টা পরিষদের কেউ যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, পদত্যাগ করে হোক করলে, তারপরেও সেটা নিউট্রালিটি থাকে না, কারণ এই উপদেষ্টাদের সম্পৃক্ততা রয়ে গেছে। আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন নতুন দলের মধ্যে, তাই কি? না শোনেন, এটা তো বলছে যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছে মানে কি, এইখানে একটা বক্তব্য আছে যে আমাদের যে আপনার এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে আপনার স্থানীয় সরকারটা আগে করতে হবে, বলছে না? এখন দেখেন অনেক বক্তা আমি দেখলাম বলে যে রাজনৈতিক দলের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে না, সুতরাং এই নিউট্রাল গভর্নমেন্টের আমলেই স্থানীয় সরকারটা করে নিতে হবে। এখন দেখেন স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রণালয়টা এটা হলো একজন আসিফের আন্ডারে, অর্থাৎ একটি রাজনৈতিক দলের ছত্রছায়া আছে এই মন্ত্রণালয়টা, তাই না? তাহলে এই তার অধীনে যদি নির্বাচনটা হয় তাহলে সেটাও তো আপনার সুতরাং আমি বলছি যে ছাত্র বলতে আপনি শুধুমাত্র টোটাল ছাত্র সমাজকে বলেন, আপনি বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র, আপনি টোটাল ছাত্রদেরকে বলেন না। আর একটা জিনিস দেখবেন, রাজনীতি আর নির্বাচন এক জিনিস না। রাজনীতি মানে পাওয়ার, আর সেই পাওয়ার অ্যাচিভ করার উপায় হলো নির্বাচন। সুতরাং রাজনীতি আর নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচনের সময় আপনার জোট হয়, অ্যালায়েন্স হয়, বিভিন্ন রকম আলোচনা হয়, কারণ টু অ্যাচিভ দ্য পাওয়ার। পাওয়ার না হলে আপনি তো জনগণকে সেবা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে না। সেই পাওয়ারটা যাতে
অ্যাচিভ করার জন্য নির্বাচন একমাত্র মাধ্যম। সেই নির্বাচনকে, এবং নির্বাচন হলে হচ্ছে কি একটা সংসদ তৈরি হচ্ছে, সেখানে আপনি নানান আলোচনা করতে পারেন, কোনটা এগ্রিমেন্ট হবে, কোনটা হবে না। সরকারকে ব্যবহার করে আসলে ক্ষমতা ব্যবহার যদি বেশি হয়, সেখানেই তো আসলে মূল সমস্যা। মেজর আহমেদ ফেরদৌস, সেই সমস্যার কথা আসলে জিজ্ঞাসা করা হয়েছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। তারা বলেছেন সরকার পৃষ্ঠপোষকতায় দল করলে এসব অভিযোগ নতুন দলের মাথা ব্যথা কারণ হবে কিনা। উত্তরে তারা বলেছেন তারা জনগণকে ব্যাখ্যা করেছেন এবং তারা জনগণকে কনভিন্সও করতে পেরেছেন। কি মনে করেন, আসলে জনগণ কনভিন্সড? ওয়েল, এটা দুইটা ইস্যু, একটা হলো পোস্ট 5th অগস্ট আর প্রি 5th অগস্ট। মানে জনগণ, আমরা এটা মেনে নিতে হবে যে জনগণ ছাত্রদের ডাকে মাঠে এসেছিল। আমি গিয়েছিলাম কেন? বিকজ আমার ছেলেকে আমি কন্ট্রোল করতে পারি নাই, আমার ছেলের নিরাপত্তার জন্য আমি গিয়েছি। আলটিমেটলি এটা ফ্যাসিস্ট রিজিমকে উৎখাত করার জন্য হয়েছে। এরপরে ছাত্রদের মধ্যে বিভিন্ন বৈষম্য এগুলি হবেই, পলিটিক্যাল পার্টিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয় না, একটা প্রার্থী দিলে পলিটিক্যাল পার্টির মধ্যে আরেকটা প্রার্থী হয় না বিপক্ষে। আর ভাই একটা কথা বলেছেন, আমি না বলে পারলাম না, জেনারেল জিয়ার সাথে জেনারেল এরশাদের তুলনা কর আস্তাগফিরুল্লাহ। জেনারেল জিয়াকে দেখে, ওনার প্যাট্রিয়টিজম দেখে, ওনার উইজডম দেখে আমরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছি অনেকে। তো জেনারেল জিয়াকে চিনতাম, আনকম্প্রোমাইজিং, এবং ওনার ওয়াইফও বেগম জিয়া এরকম আনকম্প্রোমাইজিং একটা লেডি। ওই লোকের সাথে জেনারেল এরশাদের তুলনা ইম্পসিবল। অ্যান্ড হোয়াট জেনারেল এরশাদ ডিড, আমি ওনাকে রেসপেক্ট করি, উনি আমাদের রিয়া, বাট সরি, এক কাতারে কখনোই আনা যাবে না। ওনারা, অনেকে বলে, আমি রাজনীতি করে, অনেকে বলে ফ্যাসিজম ইজ ইকুয়াল টু আওয়ামী লীগ ইজ ইকুয়াল টু জাতীয় পার্টি। ইট ইজ ট্রু, এটা সত্যি। এটা যদি সত্যি না হতো তাহলে লোকজন এই কথাটা বলতো না। একটা দেখেন, পলিটিক্যাল পার্টিগুলি আমাদের দেশে আনফর্চুনেটলি এই বিভিন্ন পলিটিক্যাল পার্টি পলিটিসাইজ করেছে সেনাবাহিনীকে, যার কারণে এখন সেনাবাহিনী জনগণের প্রতিপক্ষ হতে যাচ্ছে। দিস ইজ নট, আই এম নট ট্রেন টু শুট হেলাল ভাই, ওনাকে লাঠিপেটা করা। আই এম নট ট্রেন টু ডু পুলিশিং, আমার কাজ তো এটা না। পিনাকিদা, কনক সরোয়ার, ইলিয়াস ভাই, ওনাদেরকে অসম্ভব আমি রেসপেক্ট করি। কেন রেসপেক্ট করি? ওনাদের জুলাই রেভলিউশনে ওনাদের অবদানটা অপরিসীম, ফুল স্টপ। জেনারেল ওয়াকারের মতো ফুল স্টপ। বাট আমি অ্যাজ এ সোলজার হিসাবে আই স্যালুট দেম। বাট পিনাকি ভাইরা যখন বলেন যে জেনারেল ওয়াকারকে বদলিয়ে নিতে চান, আচ্ছা ঠিক আছে, ওয়েল, আসেন আমরা আলাপ করি, কাকে বদলাবেন? না, আমরা আসি, এটা শেষ করি। আমরা বাংলাদেশের জেনারেলদেরকে সবাই চিনি, ওনারা হয়তো আমার থেকে বেশি ভালো চেনেন। এখন এই ইনস্টিটিউশনটাকে যদি, এইটা যদি রিজলভ না হয়, পিনাকিদা, কনক সরোয়ার ভাই, ইলিয়াস ভাই, আপনাদেরকে কিন্তু সেনাবাহিনী ইনস্টিটিউশন হিসেবে ধ্বংস করার দায়টা নিতে হবে। আর রাজনীতির কথা বলছেন, পিপল হ্যাভ লস্ট ফেইথ। আমরা বিশ্বাস করতে চাই রাজনীতিবিদদেরকে। ওনারা বিএনপির যারা আছেন ওনাদের বিরুদ্ধে প্রচুর মামলা হামলা। এই যে বিশ্বাসের কথা আপনি বলছেন, সেই বিশ্বাস আসলে নতুন রাজনৈতিক দলগুলো কতখানি প্রভাব ফেলবে, এটা সেই তো জায়গাতে সময় আমরা বলে আসবো। দিবে, ফ্যাসিজম থেকে আমরা কতখানি বেরোতে পেরেছি। জি25 প্রাথমিক রাজখান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজকাহনে। মেজর আবশাপ্ত আহমেদ ফেরদৌস, অনেক ধরনের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করছি। পুরোনো দিনে আসলে আমরা যা দেখেছি, এটিও তা যেটি বলছিলেন যে যেগুলো চলে গেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নতুনদের যে নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসছে, প্রায় 16টির মতো রাজনৈতিক দল আমরা দেখেছি ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। পাইপলাইনেও আরো বেশ কিছু রাজনৈতিক দল আছে। কি মনে করছেন, পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে এবারের সামনে নির্বাচনে তারা কতখানি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? ওয়েল, কতটুকু করতে পারবে সময় বলে দেবে। এক, দুই হলো, একটা জিনিস হলো আন্দোলন করা। আমি ছাত্রদের সাথে কাজ করি কিছুটা পুনর্বাসন প্রকল্পে ব্যক্তিগত উদ্যোগে। সো আমি ওদেরকে একটা কথা বলি, লাইক আন্দোলন একটা জিনিস, রাজনীতি একটা জিনিস, ভোটের পলিটিক্স একটা জিনিস। সো আই এম শিওর ওই জায়গাটায় আমার পাশে যে দুই ভাইরা আছেন ওনারা অনেক ম্যাচিওরড, ওনারা অনেক এগিয়ে আছেন। ছাত্রদের ওইটুক প্রুডেন্স দেখাতে হবে যে ওরা জনগণের কাছে যেতে পারে কতটুকু, বা ভোটের। একটু আমি একটা প্রশ্ন করতে চাই আহমেদ ফেরদৌস, আপনি যে বলছিলেন ভোটের রাজনীতিটা খুবই ভিন্ন, এই ভোটের রাজনীতি তো আসলে টিকে থাকার প্রয়োজন, যেহেতু জনগণের পালস বুঝতেই হবে। সেক্ষেত্রে আপনি যে অভিযোগ বারবার আসছে, আসলে এই অন্তর্বর্তী সরকার ছাত্রদেরকে সেই ভোটের রাজনীতিতে যাবার সুযোগ করে দিচ্ছেন এবং সেইটার জন্য একটু সময়ও তারা নিতে চাওয়ার চেষ্টা করছেন, এই অভিযোগ কি তার মানে সামনে সত্যি হওয়ার সম্ভাবনা আছে? না, এটা আমি
ওইভাবে কমেন্ট করব না, বাট এই অবস্থায় নির্বাচন কিভাবে হয়, মানে টু বি ভেরি অনেস্ট, আপনি একটা সাধারণ নাগরিক হিসাবে বলেন এখনকার ল অ্যান্ড অর্ডার অবস্থায় নির্বাচন কিভাবে হয়, যেখানে ললেসনেস একটা স্টেট। কি হবে ভাই, এটা একটু কি না, হবে এটা একটু এই নির্বাচনটা করার জন্য তো আমাদের পুলিশটাকে সংস্কার করাটা মোস্ট কতদিন প্রায়োরিটি। ধরে সংস্কার করবেন? না পুলিশ 7 মাস গেল তো, 7 না মাস পুলিশ গেল। এটা সরকারের ব্যর্থতা, এখনো কিন্তু সময় আছে পুলিশকে সেই ব্যর্থ সংস্কার সরকারকে করতে। কেটে আপনি আবার পুলিশ রিফর্ম করবেন? তাই না ব্যর্থতা- পুলিশ এই হেলাল ভাই, এই পুলিশ দিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন? আমি করবেনটা কি? রাষ্ট্রটা থেমে থাকতে পারে না, না। আমি সেটা করবেনটা বলি না, কি? আমি বলছি নির্বাচন ইজ মাস্ট, নির্বাচন ইজ আ মাস্ট। কিন্তু ছাত্ররা সংগঠিত হবার পরে। না ওইটা কথা না, ডক্টর ইউনূস হ্যাজ টু গিভ আ ডিক্লারেশন, নির্বাচন উনি কবে দেবেন, ফুল স্টপ। হ্যাঁ, ওই অনুযায়ী নির্বাচনী দলগুলির প্রিপারেশন আছে, ঠিক আছে? সো বাট এই ললেসনেস অবস্থায় দেশে যখন এই অবস্থা, আবার তো হানাহানি হবে, আবার তো আজিজুল বাড়ি কাটাকাটি হেলাল, হবে। তার মানে আবারও তারপরে হানাহানি স্থানীয় কাটাকাটি সরকার হবে। তাহলে কিভাবে হবে? ওই যে আমাদের নির্বাচন কমিশন যে বলছে তারা দে আর রেডি টু হোল্ড ইলেকশন লোকাল গভর্নমেন্ট জুন মাস, এই বছরের জুন মাস, ওইটা কিভাবে সম্ভব? এইগুলো আসলে আমি বললাম তো যে একটা বিশাল দানব বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর আমরা বহু লোক আজকে রাজনীতিতে তত্ত্ব এবং তাত্ত্বিকতা এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, অনেক তর্ক বিতর্ক চলছে। এই তর্ক বিতর্কের ফলে আমি প্রথমেই বলেছি যে এই পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দেয়া হচ্ছে, Agreed. বুঝছেন? Correct. নির্বাচনটা আমাদের দেশে এখন অপরিহার্য। আমি দেখলাম যে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য প্রথম একটা টার্মিনোলজি ব্যবহার করেছিল সংস্কার। এখন বুঝলাম আপনি যেহেতু আজকে বারবার নতুন দলের ভবিষ্যৎ, নতুন দলের গতিপথ নিয়ে বারবার বলছেন, এখন আমি দুয়ে দুয়ে চার মিলাই বুঝলাম যে এই ডক্টর ইউনূস সরকার সংস্কার একটা করেছে। কি করেছে? যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার এবং তাকে প্রকাশ করার এবং তাকে নির্বাচনে অংশ নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। এই সংস্কারটা তিনি করেছেন। সুতরাং আমার এখন বলতে ইচ্ছা করছে যে যারা দীর্ঘদিন বলেন যে 53 বছরে আমরা কোনো রাজনৈতিক দলগুলো সংস্কার করেননি, তা এখন আমার বলতে চাই গত 7 মাসে একটা অরাজনৈতিক এই ডক্টর ইউনূস সরকার কি এমন ভালো কাজ করলেন যা অনুসরণ করে আমরা কিছু করতে পারি। সংস্কার যদি কিছু করেই থাকে তাহলে সেটা রাজনৈতিক দলগুলোই করেছে। আপনি দেখেন আগামীকাল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বর্ধিত সভা, আপনি এটাকে শুধু সভা হিসেবে দেখলে হবে না। বাংলাদেশে এখন যে বিরাজমান বাস্তবতা, বিরাজমান পলিটিক্যাল যে আনস্টেবিলিটি এবং যে অস্থিরতা, এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। বিএনপিও একটি ডেমোক্রেটিক দল হিসেবে তারও একটা বক্তব্য জনগণের সামনে হাজির করা দরকার এবং সেটা ডেমোক্রেটিক উপায় হওয়ার জন্য নিশ্চয়ই। আমরা তৃণমূল থেকে একদম শীর্ষ পর্যন্ত আমরা সংগঠিত হওয়ার সারাদিন প্রয়োজন, হ্যাঁ। সংগঠিত, সারাদিন আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো তার মানে যে BNP আসলে কিভাবে। সামনে নির্বাচনকে অর্থাৎ ঘিরে নানান আমি রকম বলছি যে প্রস্তুতি আমাদের নিয়েছে। সংস্কার নিয়ে যারা বলেন সেইটা বলছি যে আমরা তাদের প্রস্তুতি কতখানি? আমাদের প্রস্তুতি দেখেন, আমাদের আমরা জি। যে সরকারের বিরুদ্ধে আমরা সরকারকে নির্বাচন করতে সহায়তা করবার জন্য, যেহেতু আপনার সবাই আসলে গণতন্ত্রের সরকারকে পূর্ব সহায়তা সত্তর করতে চায়। নির্বাচন, হ্যাঁ, এটিও সেই তাজ রহমান। নির্বাচনকে আপনি যখনই পাশ কাটিয়ে নির্বাচনকে সংসদকে পাশ পাশ কাটানোর কাটিয়ে সুযোগ কথা নেই, বলবেন, কিন্তু যেই তখন কিন্তু আমাদের মনে হয় আপনি পরিস্থিতিতে এখন আমরা আছি, এই পরিস্থিতিতে আসলে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন কতটা তাহলে সম্ভব? পরিস্থিতি উন্নয়নটা কিভাবে করবে? এই প্রশ্নটি করতে চাই কে তাজ করবে? রহমান। নির্বাচনের মাধ্যমে তো এই পরিস্থিতি উন্নয়ন হবে। জি, আপনি একটু আমি political এটিও নির্বাচনের তাজের মাধ্যমে উত্তর নিতে চাই। আপনি হেলাল ভাই যথার্থই বলেছেন, পলিটিক্যাল পার্টি ছাড়া কোনো দেশকে আপনি স্থিতিশীল রাখার কোনো ইন্টারিং গভর্নমেন্ট বলেন আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, কয়েক মাস খুব স্রোতে চলে, তারপরে আর এটার স্রোত নষ্ট হয়ে যায়। আর পলিটিক্যাল পার্টি তৈরি করে ওভারনাইট আপনি রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন, এটা আশা করাও মানে কিংস পার্টি যেটা হেলাল ভাই বলছি সেরকম হতে পারে। ইমরান খান কিন্তু 1996-এ তার পলিটিক্যাল তেহরিকে ইনসাফ পাকিস্তানে করেছিল, 2018-তে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে 23 বছর পর। ওভারনাইট কিছু হওয়া এত তাড়াতাড়ি সম্ভব নয়। আমার ভাই সাহেব বলেছেন যে জেনারেল এরশাদ আর মঈন, জিয়া রহমান সাহেবের সাথে কথা বলি না আমি, তাইলে জিয়া রহমান সাহেবের সাথে আর্মির ফাইলটা প্রপারলি চেক করেন নাই, তাই জন্য জিয়া রহমান সাহেবকে উনি একটু ধরেন। আর আমি মধ্যখানে ঢুকে, আপনি কথা টকশোতে যদি শেষ করার আগে মধ্যখানে ঢুকে লাইনটা চলে যাওয়া, আমরা আর পারি না এটা। আমি একটু এই উত্তরটা নিতে চাই, সেজন্য বলেছি। আমি তো শেষ করতে পারি নাই আমার উত্তর, এখন ওনাতে চলে গেলে হবে না। এটা হলে হয় কি পাবলিকের কাছে একটা মানে
ইনফরমেশন চলে যায়। জিয়াউর রহমান সাহেব করেছেন চিফ অফ আর্মি এরশাদকে, জিয়াউর রহমান সাহেব ফাইল দেখেছেন। শেখ মুজিবুর রহমান করেছেন জিয়াউর রহমানকে ডেপুটি চিফ অফ আর্মি। বেগম খালেদা জিয়া মঈনুল আহমেদকে করেছেন চিফ অফ আর্মি। তাহলে এই ধারাবাহিকতাটা গালিটা দিচ্ছেন কারে? উনি সবাইকে এক জায়গায় গালি দিচ্ছেন। না, গালি তাহলে দিচ্ছেন। মানে আপনার আলোচনার ল্যাঙ্গুয়েজ যেটা No, it's a হচ্ছে বের হচ্ছে, mistake. তো এখন আমাকে বুঝে নিতে হবে আপনি কোন অ্যাঙ্গেল থেকে কার পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন। জাতীয় বুঝে নিচ্ছে, যে আমার বলার তো প্রয়োজন নাই। না আই এম সরি ভাই, জিয়াউর রহমান স্যার যদি জয়াল এরশাদকে করেন, এই জয়াল এরশাদই তো জিয়াউর রহমানকে মেরেছে। হি ডিড এ মিস্টেক, এটা এখন স্বীকার দেখেন, করতে না এখন এটা ইমপ্লাইড মিনিং কি ভাই? আপনি কি when did you find that true information, where এবং when it is been proven by the court of law? No, it is Has been after coded. the Is it- death. After এটা তো the আপনার death of- rhetoric, আপনি একটু after the rhetoric death বলে of দেন। General Zia. BNP was power for how many And years? General 15 Moinu years. Ahmed is একটা যে legacy আছে, do you আমরা disagree? ব্যক্তিগত আক্রমণে না আলাদা যাই। না, কিভাবে আমার বলেন? ফ্লোরটা শেষ করে দেন। ব্যক্তিগত সহায়ক আক্রমণে না হিসেবে ওনার সাথে ভাই। আমার জীবনের প্রথম টক শো বাইর সাথে ব্যক্তিগত আপনি- আক্রমণে আমরা না nothing যাই। personal. না, আমি Nothing পলিটিক্স করি। personal. জি। উনি মেজর, দেন এর পরের পোস্ট হলো লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, কর্নেলের পরে ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল পরে মেজর জেনারেল, মেজর জেনারেল পরে লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পরে জেনারেল। এরশাদ লেফটেন্যান্ট জেনারেল হয়ে একজন সেনাবাহিনী প্রধান হয়েছিলেন। উনি মেজর থেকে রিটায়ার্ড হয়ে একজন অফিসার যদি উনার চিফ অফ আর্মির এই বক্তব্য বলে, তা আমি মনে করি আর্মির চেইন অফ কমান্ডে আরো একটু ঠিক করা উচিত। I object ভাই, ভাই, কারণ আপনার কথা তো object হলাম। Okay, you finish, I'll talk. Go on. Okay, আমরা- আমি যদি অনুমতি পাই। সামনের রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাই। আপনাদের তিনজনের কাছে একদম শেষ প্রশ্ন, আমার 10 সেকেন্ড আছে আমার হাতে, আমি আসলে প্রশ্নটি হয়তো করতে পারবো না। এটিও তাজ, তার মানে আসলে আপনি কি বলতে চাইছেন যে আমরা আসলে নতুন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সামনে একটি নির্বাচন আশা করতে পারি? ইনক্লুসিভ ইলেকশন, Inclusive, যার আমরা ইচ্ছা সেই আসুক, প্রত্যাশা ওয়েলকাম, রাখতে সবাই চাই। আসুক, না, অসুবিধা আমি নাই, একটু কিন্তু কোনো তাসলিমাকে পার্সেলিটি বলে নেই। আমার হাতে একেবারেই I সময় নেই। retired as a major in 2003. I have the ধন্যবাদ, right as a ধন্যবাদ মেজর citizen আহমেদ to ফেরদৌস, talk. ধন্যবাদ আজিজুল মঈনুল বারী হেলাল, আহমেদ কি ধন্যবাদ ভুল এটিউ করেছে? তাজ রহমান। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রতিনিধিত্ব রাজকাহন থেকে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ঠিক আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে ফিরবো। ডিবিসির সঙ্গেই থাকুন।